আমরা তাপোৎপাদী বিক্রিয়ার কথা একটু চিন্তা করি যদি, তাহলে বিস্তারের যতটুকু ধারণা তাতে আমাদের ধারণা কিন্তু এমন, তাপোৎপাদী বিক্রিয়ায় দুর্বল বন্ধন ভাঙে আর শক্তিশালী বন্ধন গড়ে, আর দুর্বল বন্ধন ভাঙার কারণে কম পরিমাণে শক্তি হারায়, অপরদিকে শক্তিশালী বন্ধন গড়ার কারণে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই তথ্যটুকু আমাদের জানা আছে তো? হ্যাঁ স্যার। জি স্যার। তাপোৎপাদী বিক্রিয়ায় দুর্বল বন্ধন ভাঙে শক্তিশালী বন্ধন গড়ে, দুর্বল বন্ধন ভাঙার কারণে কম পরিমাণে শক্তি হারায়, অপরদিকে শক্তিশালী বন্ধন গড়ার কারণে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এর ফলে বিক্রিয়াটি তাপ উৎপাদী হয়। এটা গতকালকে প্রশ্ন ছিল। এখন আজকে আমাদের এই প্রশ্ন জানতে চাইলে তার আগে আমাদের ডেলেস সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত। ডেলেস সম্পর্কে গতদিন বলেছিলাম কি? স্যার বলছিলেন স্যার কাকে বলে স্যার, আর সেটা তাৎপর্য কি স্যার সেটা বলছিলেন শুধু। আসলে বন্ধন ভাঙতে হারানো শক্তি এবং বন্ধন গড়তে উৎপন্ন শক্তির পার্থক্য হচ্ছে ডেলএইচ। ডেল্টা এইচ আমরা সংক্ষেপে বলি ডেলএইচ। বন্ধন ভাঙতে হারানো শক্তি এবং বন্ধন গড়তে উৎপন্ন শক্তির পার্থক্য হচ্ছে ডেলএইচ। অর্থাৎ ডেলএইচ সমান সমান বন্ধন ভাঙতে হারানো শক্তি মাইনাস বন্ধন গড়তে উৎপন্ন শক্তি। আমি আবার বলছি, বন্ধন ভাঙতে হারানো শক্তি এবং বন্ধন গড়তে উৎপন্ন শক্তির পার্থক্য হচ্ছে ডেলএইচ। অর্থাৎ ডেলএইচ সমান সমান বন্ধন ভাঙতে হারানো শক্তি মাইনাস বন্ধন গড়তে উৎপন্ন শক্তি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এতক্ষণ যেটা বুঝলাম সেটা হলো দুর্বল বন্ধন ভাঙার কারণে সেখানে হারানো শক্তি কম, অপরদিকে শক্তিশালী বন্ধন গড়ার কারণে সেখানে উৎপন্ন শক্তি বেশি। ফলে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন ডেলএইচ এর মান নির্ণয় করে থাকি তখন কম পরিমাণ শক্তি থেকে বেশি পরিমাণ শক্তি বিয়োগ করি। অর্থাৎ এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান নির্ণয়ের সময় কম পরিমাণ শক্তি থেকে বেশি পরিমাণ শক্তি বিয়োগ করা হয়। স্যার অনেক বাতাসের আওয়াজ আসতেছে স্যার। বেশি আসে বাতাসের আওয়াজ? বাতাসের আওয়াজ বেশি আসে, এখনো আসে? জি স্যার আসে। জি স্যার। আচ্ছা দেখি আমি একটু কমাই দিতে পারি কিনা। এখন দেখো এই কমছে কিনা? জি স্যার একটু কমছে স্যার। হ্যাঁ স্যার জি স্যার কমছে। কমে গেছে, এখন নাই স্যার। যদি আগের মতো হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তো আমরা যেটা বলছিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু হারানো শক্তি কম হয় এবং উৎপন্ন শক্তি বেশি হয়, সেহেতু ডেলএইচ এর মান নির্ণয়ের সময় আমরা কম পরিমাণ শক্তি থেকে বেশি পরিমাণ শক্তি বিয়োগ করে দেই। আর কম শক্তি থেকে যদি বেশি শক্তি বিয়োগ করি, অর্থাৎ ছোট রাশি থেকে বড় রাশি যদি বিয়োগ করি, তাহলে অবশ্যই তার বিয়োগফলটা কি হবে তাওহীদ? স্যার মাইনাস। নেগেটিভ হবে। বিয়োগফল ঋণাত্মক হবে। সুতরাং এই কম পরিমাণ শক্তি থেকে বেশি পরিমাণ শক্তি বিয়োগ করার কারণেই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান ঋণাত্মক হয়। আপনারা যখন আগের অধ্যায়ে পড়েছিলেন বা অন্য কোনো জায়গায় আমি যখন ডেলএইচ এর মান তাপ উৎপাদী বিক্রিয়া লেখা তারপর ডেলএইচ এর মান লিখতাম ঋণাত্মক, আপনারা অনেকেই প্রশ্ন করতেন স্যার উল্টো মনে হয়। আসলে উল্টো না, এখানে উৎপন্ন শক্তি বেশি বিধায়ী ডেলএইচ এর মানটা ঋণাত্মক হয়েছে। এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন ছিল তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান ধনাত্মক হয় কেন? পরের প্রশ্ন ছিল তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান ধনাত্মক হয় কেন? এখন আমরা গতকালকে তাপ হারি বিক্রিয়া সম্পর্কে যতটুকু জেনেছি তাতে আমাদের ধারণা এমন যে তাপ হারি বিক্রিয়ায় শক্তিশালী বন্ধন ভাঙে আর দুর্বল বন্ধন গড়ে। তাপ হারি বিক্রিয়ায় শক্তিশালী বন্ধন ভাঙে দুর্বল বন্ধন গড়ে। শক্তিশালী বন্ধন ভাঙার কারণে সেখানে হারানো শক্তির পরিমাণ বেশি হয়, আর দুর্বল বন্ধন গড়ার কারণে সেখানে উৎপন্ন শক্তির পরিমাণ কম হয়। অর্থাৎ
তাপ হারি বিক্রিয়ায় বেশি পরিমাণ শক্তি হারিয়ে কম পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আর ডেল এইচ সম্পর্কে একটু আগে তো আমরা জেনেছি, ডেল এইচ হচ্ছে বন্ধন ভাঙতে হারানো শক্তি এবং বন্ধন গর্তে উৎপন্ন শক্তির পার্থক্য মাইনাস বন্ধন গর্তে উৎপন্ন শক্তি। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু বন্ধন ভাঙতে হারানো শক্তির পরিমাণ বেশি এবং বন্ধন গর্তে উৎপন্ন শক্তির পরিমাণ কম, সেহেতু ডেল এইচ এর মান নির্ণয়ের জন্য আমরা এক্ষেত্রে বেশি পরিমাণ শক্তি থেকে কম পরিমাণ শক্তি বিয়োগ করে থাকি। আর বেশি পরিমাণ শক্তি থেকে কম পরিমাণ শক্তি বিয়োগ করা অর্থাৎ বড় রাশি থেকে ছোট রাশি বিয়োগ করা, যদি আমরা বড় রাশি থেকে ছোট রাশি বিয়োগ করি তাহলে অবশ্যই ধনাত্মক মান পাবো। অর্থাৎ বেশি শক্তি থেকে কম শক্তি বিয়োগ করার কারণেই এখানে ডেল এইচ এর মান ধনাত্মক হয়। আপনাদের এই দুটো প্রশ্ন নিয়ে পার্সোনালি যদি কারো কোনো জিজ্ঞেস করার থাকে বা ছোটখাটো কোনো প্রশ্ন থাকে জানার মতো, আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার সুযোগ দিলাম। বলেন কার কি সমস্যা? স্যার এইচ মানে কি স্যার? স্যার হারানোর এই- শক্তি আর উৎপন্ন শক্তি কখনো কি সমান হতে পারে? হারানোর শক্তি উৎপন্ন শক্তি কখনোই সমান হয় না, এটা আগের দিনে বর্ণনার মধ্যে ছিল। হারানোর শক্তির চেয়ে উৎপন্ন শক্তি বেশি হবে না হয় কম হবে। তাওহীদ কি জানি স্যার এই বলতে কারণেই চান? সকল বিক্রিয়া হয় তাপোৎপাদী না হয় তাপহারী। জি, সেই জন্যই সকল বিক্রিয়াতেই তাপের একটা পরিবর্তন ঘটবেই ঘটবে। তাওহীদ জানি হ্যাঁ কি স্যার। একটু বলতেছিল কিন্তু আমরা উত্তর দিতে পারিনি, বলো। স্যার এইচ মানে কি স্যার? এই যে ডেল এইচ এর এইচ মানে কি হিট? এইচ মানে এখানে হিট। আসলে ডেল এইচ এই কথাটা বলতে গেলে আরো অনেক দূরে যেতে হয়, তোমরা উপরের ক্লাসে জানবা। এখানে আসলে তাপের পরিবর্তন আমরা হিসাব করি, কিন্তু প্রকৃতপক্ষে এটা তাপের পরিবর্তন না, এটা হচ্ছে এনথালপির পরিবর্তন। H ইকুয়াল টু E প্লাস পিভি। এনথালপিকে আমরা মূলত H দিয়ে প্রকাশ করি। তুমি সংক্ষেপে H মানে হিট ধরে নিতে পারো। ডেল অফ হিট মানে চেঞ্জ অফ হিট এবং চেঞ্জ অফ এনথালপি, এখানে ভ্যালুটা সেম আসে। এনথালপির পরিবর্তন এবং তাপের পরিবর্তন সেম হয়। আর এনথালপি কি তুমি পরের ক্লাসে খুব ভালোভাবে জানবে। আমি এখানে যদি এনথালপি নিয়ে বর্ণনা করতে যাই তাহলে আমাদের একটা দিন শেষ হয়ে যাবে, বাট এনথালপি আমাদের সিলেবাসে নেই। তবে আমি তোমাকে সংক্ষেপে এতটুকু ধারণা দিলাম, H ইকুয়াল টু E প্লাস পিভি। E মানে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম প্রত্যেকটা পদার্থের কণার মধ্যে কিছু অভ্যন্তরীণ শক্তি থাকে। আর পি মানে প্রেসার, আর ভি মানে ভলিউম, চাপ এবং আয়তনের গুণফল। কোন পদার্থের প্রত্যেকটা পদার্থের একটা চাপ আছে এবং পদার্থের আয়তনও থাকে। আয়তন ছাড়া পদার্থ হয় না, তোমরা জানো মনে হয়। পদার্থ যদি হয়ে থাকে তাহলে তার আয়তন থাকে, চাপও থাকে। চাপ এবং আয়তনের গুণফল, সেই গুণফলকে যদি আমরা ইন্টারনাল এনার্জির সাথে যোগ করি তাহলে এনথালপি পাই। সংক্ষেপে বললে H ইকুয়াল টু E প্লাস পিভি, বাট ডেল H ইকুয়াল টু ডেল H ইকুয়াল টু ডেল ছোট হাতের H। মানে এনথালপির পরিবর্তন এবং তাপের পরিবর্তন মানের দিক থেকে সমান হয় একটা রাসায়নিক বিক্রিয়ায়, যার জন্য আমরা এখানে তাপের পরিবর্তন হিসাবেই এটাকে প্রকাশ করছি বা বুঝিয়েছি। কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বললাম না যে H মানেই তাপ, কারণ তাহলে তুমি যখন পরের ক্লাসে যাবে তখন বলবো স্যার উল্টো পাল্টা পড়াইছে। আলোচনা যেহেতু বেশি করতেছি না, সুতরাং তুমি ডেল H এর মান সমান সমান তাপের পরিবর্তনের মান, এই মান দুইটা সমান বলতে পারো। কিন্তু H মানে তাপ না, H মানে এনথালপি। যাই হোক, আর কারো কিছু বলার থাকলে বলেন। স্যার জি, তাপহারী বিক্রিয়ায় যে তাপ শোষণ ঘটে এটা কি বিক্রিয়ক পদার্থ শোষণ করে না স্যার উৎপাদ পদার্থ শোষণ করে?
আমি কিন্তু এই সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম। তাপহারী বিক্রিয়া হয় কেন, কোন একটি বিক্রিয়া তাপহারী হয় কেন? তো সেই জন্য সেটা প্রশ্ন করছে যে শক্তি উৎপন্ন হয় বা হারায়, এটা হারাই কোন জায়গায় যায়, মানে যে উৎপন্ন হয় সেটা কোন জায়গায় যায়, মানে কিভাবে বের হয়, আমরা কিভাবে বুঝবো স্যার এটা মানে উৎপন্ন হয়েছে বা শোষণ হয়েছে? আসলে এটা বাস্তবে তুমি না দিলে কখনই বুঝবে না। আমি আসলে তাহিদের প্রশ্নের আগের উত্তর দেই, তারপর হিমুর প্রশ্ন আরো ভালোভাবে জানি যে আসলে ও কি জানতে চেয়েছিল। তোমরা কখনো গ্লুকোজ গুলা পানি খেয়েছো, অথবা লবণ গ্লুকোজ গুলা, স্যালাইন গুলা, শরবত, স্যালাইন গুলা পানি, এগুলো খেয়েছো কখনো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যালাইন গুলা পানি যদি গরমের মধ্যে খাও, দেখবা পানি যা আছে আছে, স্যালাইন গোলার পর পানিটা কি ঠান্ডা হয় না গরম হয়? ঠান্ডা স্যার একটু। ঠান্ডা। ঠান্ডা হয়। অফকোর্স ঠান্ডা হয়, বা গ্লুকোজ গুলা পানি খেলে সেটাও ঠান্ডা হয়। এখন এই যে ঠান্ডা, আমি কিন্তু তাকে ফ্রিজে রাখি নাই, তার উপর আলাদা ঠান্ডা দেইনি। সে কি করেছে, ওখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার ফলে তাপ শোষণ করেছে। কোথা থেকে তাপ শোষণ করবে? ওই গ্যালাস, বায়ুমণ্ডল, আশপাশের অঞ্চল, পারিপার্শ্বিক অবস্থা, এক কথা এনভায়রনমেন্ট, সিস্টেম। আমরা এনভায়রনমেন্ট বলি না, এটাকে আবার কেমিস্ট্রির ভাষায় বা ফিজিক্সের ভাষায়, ভৌতবিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলে থাকি সিস্টেম। সিস্টেম থেকে শোষণ করেছে। তবে তোমরা মনে রাখবা, এই সিস্টেম is not process. Process and system is fully different. এই সিস্টেম মানে পারিপার্শ্বিক অবস্থা, সে তাপটা শোষণ করে নেবে। যখন তাপটা ছেড়ে দেবে, তোমরা কেউ কখনো চুনা গুলেছো কিনা আমি জানি না, পানির মধ্যে দুই এক টুকরা চুন দিলেই দেখা যায় কিছুক্ষণের মধ্যে পানিটা গরম হয়ে গেছে। আচ্ছা, চুন যদি কেউ না গুলেও থাকো, আমার মনে হয় কেউ পানিতে সার্ফ এক্সেল বা ডিটারজেন্ট পাউডার গুলেছো, অথবা ব্লিচিং পাউডার গুলেছো, জি বলছো স্যার। কেউ কখনো? এই অভিজ্ঞতা আছে কারো? জি স্যার। হ্যাঁ, জি এই স্যার। অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে কি দেখেছো তোমরা সেখানে? স্যার গরম হয়ে যায়। তাপ। গরম হয়ে যায়, তার মানে তাপ উৎপন্ন হয়। যদি গরম হয় এটা বিশেষ হয়, তোমরা আজ কি, এখন আমি বলছি না, যদি তোমরা আমার সামনে সরাসরি থাকতা আমি তোমাদেরকে হাতের উপর নিয়ে দেখাই দিতাম। আজকেই তুমি আগে হাতে সার্ফ এক্সেল নেবা, নেওয়ার পর সেখানে কয়েক ফোঁটা পানি রাখবা, তারপর দেখবা সুন্দর 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 করে মিশিয়ে দেখবা যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। এখানে যখন মিশাই, তাহলে যে ঘটনা যাই ঘটুক, বিক্রিয়া যাই ঘটুক, সেখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাপ উৎপন্ন হওয়ার পর যাচ্ছে কোথায়? পরিবেশে যাচ্ছে। এখানে আমার হাত ছিল, হাতের উপর চলে যাচ্ছে। হাত না থাকলে, যদি টেবিল থাকতো টেবিলের উপর চলে যেত, পাত্র থাকলে পাত্রের উপর চলে যেত। আশেপাশের পরিবেশে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যা আছে তাতেই চলে যাবে উৎপন্ন তাপটা। তার মানে তাপ সে শোষণ করে কোথা থেকে? সিস্টেম থেকে। সিস্টেম, দ্যাট মিন্স পারিপার্শ্বিক অবস্থা। আমি আগেই বলছিলাম, সিস্টেম এন্ড প্রসেস ইজ ফুলি ডিফারেন্স। প্রসেস মানে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া ঘটনাটা ঘটানো হয়, বাট সিস্টেম মানে পারিপার্শ্বিক অবস্থা। তাপ শোষণ করেছে কোথা থেকে? সিস্টেম থেকে। তাপ ছেড়েছে কোথায়? তাও সিস্টেমে। সিস্টেম। আমি কেবলমাত্র ঠান্ডা গরমের অনুভূতিটা, আমার যদি অনুভূতি শক্তি থাকে, আমার যদি চামড়া থাকে, ত্বক থাকে, ত্বক অনুভব করতে পারবে যে কোনটা ঠান্ডা কোনটা গরম, আর কিছুই না। তাপ অবশ্য দেখাও যায় না, দেখা অত্যন্ত কঠিন কাজ। তাপ না শুধু পৃথিবীর অধিকাংশ শক্তি দেখা যায় না, এমনকি আমরা সেই ঈশ্বর আল্লাহ যা বলি এটাকে বলি শক্তি। যার কোনো ছেলে নাই মেয়ে নেই, একটা শক্তি। শক্তি তো ছেলে মেয়ে থাকার কথা না স্বাভাবিকভাবে। যাই হোক, সে আল্লাহকেও কিন্তু দেখা যায় না, মহাশক্তিকে দেখা যায় না, বোঝা যায় বা অনুভব, কিছু কোনো কোনো কাজ দিয়ে তার অনুভব করা যায়। ঠিক শক্তি, যে কোনো শক্তি একই অবস্থা। অধিকাংশ সময় দেখা যায় না, বোঝা যায় না, শুধু অনুভব করা যায়, যার আকার আকৃতি নেই। আকার আকৃতি যদি থাকতো তাহলে শক্তি থাকতো না, পদার্থ হয়ে যেত। যাই হোক, আমরা অনুভূতি দিয়ে অনুভব করতে পারি যে তাপ উৎপন্ন হয়েছে বা তাপ শোষণ হয়েছে, এবং সেটা পরিবেশ থেকেই অনুভব করব, পরিবেশই ছেড়ে দেবে বা পরিবেশই শোষণ করবে। সেটা বিক্রিয় এখন পদার্থ শোষণ করে না উৎপাদ পদার্থ শোষণ করে? তোমাকে কিন্তু শোষণ এই কথা করবে বলা সিস্টেম। হয়েছিল, বন্ধন জি ভাঙে স্যার। বন্ধন যখন ভাঙে তখন শক্তি হারায়, তখন শক্তি শোষণ করে। তার মানে শোষিত শক্তি বন্ধন ভাঙার জি ফলে স্যার। শোষণ হয়। আর যখন নতুন বন্ধন করে, বিক্রিয়া যখন নতুন বন্ধন করে, তখন শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন হওয়া মানে নির্গত হওয়া। উৎপন্ন হওয়া আর নির্গত বুঝছি স্যার। হওয়া একই অর্থে ব্যবহৃত হয়। তেমনি বন্ধন গললে নির্গত হয়, বন্ধন ভাঙলে শোষিত হয়।
কেমন সেই ক্লিয়ার না শোষণ আর কোন প্রশ্ন আছে তোমার? শোষণটা করে পদার্থ সিস্টেম থেকে। জি স্যার, বুঝতে পারছি। জি বলো এখন তাহিদ বলো আবার কি বলতেছিলে? সেটা যে শোষণ করে তাপটা স্যার, সেইটা সিস্টেম থেকে পদার্থ শোষণ করে। হ্যাঁ, সিস্টেম থেকেই শোষণ করে পদার্থ। জি, সেজন্য তুমি যদি বিক্রিয়াটা এমন হয় যে ওর তাপ দরকার বিক্রিয়া ঘটার জন্য, তুমি যদি সেইটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখো তাহলে দেখবা যে বিক্রিয়া ঘটার হার কমে গেছে, কারণ সে তো তাপ শোষণ করতে পারতেছে না। আর যেখানে তাপ উৎপন্ন হয় তখন তাপ ছেড়ে দেওয়া দরকার, পরিবেশে মুক্ত করে দেওয়া দরকার, কিন্তু ওই বস্তুটাকে তুমি যদি একটু ওভেনের মধ্যে রাখো তাহলে দেখবা যে বিক্রিয়া ঘটার হার কমে গেছে, কারণ সে পর্যাপ্ত পরিমাণে তাপ পরিবেশে ছেড়ে দিতে পারতেছে না। যাই হোক, আর আর কিছু শ্রেয়াশ্রিক অনেকদিন ধরেই আমাদের সাথে আছে, বাট একেবারে নীরব দর্শকের মতো ফাঁকে ফাঁকে। আমার ধারণা যে সবারই কম বেশি প্রশ্ন থাকে, না বোঝার জিনিস থাকে। এই বোঝার জিনিসগুলো না বোঝার জিনিসগুলো বোঝার জন্যই আমরা সবাই একত্র হই। আর এখানে অনেকগুলো মানুষ, এক কথায় আজকেও আমি সহ 12 জন আছি, তো 12 জনের মতামত একত্র হলে আমার ধারণা যে সেখান থেকে অনেক কিছু বের হয়ে আসে। সুতরাং কেউ চুপচাপ থাকবেন না, প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমরা সবাই মিলে চেষ্টা করব উত্তর দেওয়ার। হয়তো আমি তোমাদের চেয়ে একটু বেশি জানি, এই যা আমিও তোমাদের মতো সাধারণই। তুমি এখন শুরু করেছো, আমি হয়তো আজকে থেকে আরো 20-30 বছর 20-30 বছর আগে শুরু করছি, এই এই শুধু পার্থক্য, আর কিছুই না। বলবেন কেউ কিছু? আমরা সর্বশেষ যে দুটো প্রশ্ন বললাম, এই প্রশ্ন দুটোর উত্তর অবশ্যই আপনারা লিখবেন সুন্দর করে। এতে নো কম্প্রোমাইজ। আপনারা এই তাওসিফের মতো কর্মকাণ্ড করবেন না। তাওসিফ আমি দেখতেছি যথেষ্ট আলসামি করতেছে। যে কোনো একটা কাজ সুন্দরভাবে করার জন্য শুধু একটা জিনিস দরকার, ওইসব কাজটা না করার হাজারটা কারণ থাকতে পারে। কোন একটা কাজ না করার জন্য হাজারো কারণ থাকতে পারে, কিন্তু কাজটা করার জন্য একটা কারণই যথেষ্ট। সদ ইচ্ছে থাকলে কাজটা করা সম্ভব, আর সদ ইচ্ছা না থাকলে আপনি কাজটা না করতে চাইলে হাজারো কারণ খুঁজে পাবেন, হাজারো অজুহাত খুঁজে পাইতে পারেন। যারা বেশি অজুহাত দেয় তাদের কিছু সমস্যা আছে, তাদেরকে রুগী বলা হয়। এরা এক্সিকিউসাইটিসের রুগী। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাধিটার নাম হচ্ছে এক্সিকিউসাইটিস। এই এক্সিকিউসাইটিস থেকে মুক্ত থাকুন। এক্সিকিউসাইটিসের রুগী যারা, তারা আমাদের দলে না থাকলে আমরা আরো বেশি খুশি হব। স্যার এটা কি স্যার? কোনো কিছু করতে চায় না নাকি? সদিচ্ছা নেই? এক্সিকিউসাইটিস শব্দটা আসছে এক্সকিউজ থেকে, অজুহাত থেকে। তুমি দেখবা যে মানুষ যখন কাজটা করতে পারে না, করে না, আলিস্যমি করে না, তখন সে নতুন করে একটা অজুহাত খুঁজে বাইর করে আলায়, মুহূর্তের মধ্যে বাইর করতে পারে। কিছু কিছু মানুষ আছে একটু বেশি বের করতে পারে, এদেরকে আমরা বলে থাকি এক্সিকিউসাইটিসের রোগী। অথচ তুমি সহজেই কিন্তু বলতে পারতা না আমি এটা এই কারণে করিনি। এই এক্সিকিউসাইটিসের রোগী যারা, এদের এক্সিকিউসাইটিস দিন দিন বাড়তেই থাকে, এটা আর কমে না। বয়স যত বাড়ে এক্সিকিউসাইটিসও বাড়ে। তুমি যদি এখন থেকে এটাকে নির্মূল না করো, এটাকে যদি প্রতিরোধ না করো, তুমি তীব্রভাবে এক্সিকিউসাইটিসের রোগী হয়ে যাবা, এবং তোমার জীবনের সফলতা মাস্ট বি হিন্ড্রান্সের সম্মুখীন হবে, মানে বাধার সম্মুখীন হবে। এগুলো এড়াই চলা যায়। আবার এই এক্সিকিউসাইটিস এর মধ্যে তোমরা খেয়াল করে দেখো, এক্সিকিউসাইটিস অনেক ধরনের থাকে। কেউ বলবে সবচেয়ে যে কারণটা মানুষ বেশি দেখায় সেটা হচ্ছে হেলথ হেলথ এক্সিকিউসাইটিস। যখন একটু মনে পাইবে না খুঁজে পাইবে না, একটু হালকা একটু চোখ বুঝবে, চোখ বুঝার পরেই তুমি দেখবা সে মুহূর্তের মধ্যেই তার হেলথ এক্সিকিউসাইটিস খুঁজে নেছে। এইটা সবচেয়ে তাড়াতাড়ি খুঁজে পায়, কারণ নিজের স্বাস্থ্য লইতে নিজে বসবাস করে, সেজন্য মাথা ব্যথা, পায়ে ব্যথা, গলায় ব্যথা, দাঁতে ব্যথা, এরপর আরো আরো কত সমস্যা। স্বাস্থ্যটা একটু খারাপ ছিল স্যার, স্যার একটু রোদে করছি, স্যার এই করছি, স্যার এই করছি। অবশ্য কাইম হেলথ এক্সিকিউসাইটিস কম দেয়, কাইম হলো আবার ওই নেটওয়ার্ক এক্সিকিউসাইটিস, নতুন নতুন সমস্যা।
স্যার নেটওয়ার্ক তো সবারই বাজে স্যার, আর আমাদের এদিকে নেটওয়ার্ক আরো বেশি বাজে স্যার। আমি স্যার শুনলাম ডিজিটাল যে এটা নতুন যে আমি ডিজিটাল নিজে যদিও লাইন নেই না, আমি গ্রামীণ ফোন ব্যবহার করি অনেকদিন ধরে, সমস্যা বোধ করতেছি না। তোমার বাসা কোন জায়গায় কাইম? স্যার সেন্ট্রাল হসপিটাল। আর আমি এখন ড্রিম প্যালেসের 8 তলায় আছি। তোমার বাসা থেকে আমার বাসা মাত্র কয়েক গজ দূরত্ব। তো স্যার আপনি বাসা ও- পাল্টাইছেন? না, আমি বাসা পাল্টাই নাই। তো এই যদি ড্রিম প্যালেসের 8 তলা হয় আর তোমার সেন্ট্রাল হসপিটালের কয় তলায় আছো তুমি? 10 তলা। তার মানে মাত্র কয়েক গজ ব্যবধান মাঝখানে। জানালা ধরিয়া জানলায় হাত বাড়াইলে তুমি আর আমি দেখতে পাবো একজন একজনের হাত। জি অথচ স্যার, আপনাদের ফ্ল্যাট দেখা মানে স্যার যে জায়গায় থাকেন সেটা দেখা যায় স্যার। তুমি এখন জানালার ফাঁক দিয়ে তাকাইলে হয়তো দেখতে পারবে আমারে, যাই হোক দরকার নাই। কিন্তু আমি বলছি তোমার নেটওয়ার্ক খারাপ থাকলে আমারও খারাপ থাকার কথা। স্যার আসলে স্যার রবিতে স্লো একটু স্যার, স্যার এই কয়দিন আমি তো সমস্যা স্যার করতেছে রবি। ওয়াইফাই ইউজ করি, আর স্যার নেট ইউজ করি না, ওয়াইফাই তে বেশি প্রবলেম দেয় স্যার। হ্যাঁ, ওয়াইফাই এর কথা আমি কয়েকদিন ধরে শুনতে, বেশ কিছুদিন ধরে শুনতেছি পটুয়াখালীতে নাকি এম্বার আইটি অনেক আগে থেকে খুব ভালো সার্ভিস দেয়, ব্রডব্যান্ডে কানেকশন নেবা। আর নতুন ঢুকছে নাকি লিঙ্ক 3 তে কিন্তু নাকি। স্যার এম্বার আইটি আর স্যার এই যে স্যার লিংক মানে স্যার এই যে আরেকটা ব্রডব্যান্ড স্যার, এটি মানে লিঙ্ক 3 ব্রডব্যান্ড তো সরকারি স্যার। লিংক 3 এর কথা জানি না, কিন্তু স্যার এম্বার আইটির দাম অনেক বেশি, যেটা স্যার বাবা মা পারমিশন দিবে না স্যার, এই কারণে স্যার আর কি। আমি জানি না, হয়তো খরচ একটু বেশি। তবে এম্বার আইটি আবার লিঙ্ক 3 থেকে আরেকটা সুবিধা আছে। আমি যদিও আগেই বলছিলাম আমি ওয়াইফাই ব্যবহার করি না, আমি এর ধারণা নাই। কিন্তু আমার স্টুডেন্টরা বলতেছে স্যার চমৎকার স্পিড, এবং ওই কেবিতে না এমবিতে স্পিড গুলো। স্যার আমরা আমাদের আমি যে ওয়াইফাই তো এমবিতেই থাকে স্যার, কেয়া নেট বিডি স্যার। তো ভালো সার্ভিস নেবা, যেখানে ভালো সার্ভিস আছে। আমি যেহেতু টাকা দিয়ে সার্ভিসটা ব্যবহার করব, সুতরাং যেটা ভালো সার্ভিস হয় আমি সেটাই ব্যবহার করব। যাই হোক, এটা নিয়ে আপাতত কথা না বলি, অনেক কথা বলে ফেলেছি তোমাদের সামনে। এরপরে আমরা যদি সামনে যেতে চাই তাহলে আমাদের কতগুলো মান দরকার, অর্থাৎ বন্ধন শক্তি দরকার। আমরা জানি যে বন্ধন ভাঙলে শক্তি হারায়, আবার বন্ধন গড়লে শক্তি উৎপন্ন হয়। এটা ছিল আমাদের এই চ্যাপ্টারের প্রধান আলোচিত বিষয়। কিন্তু কোন বন্ধন ভাঙলে কতটুকু শক্তি হারায়, কিংবা কোন বন্ধন গড়লে কতটুকু শক্তি উৎপন্ন হয়, এরকম কিছু শক্তি আমাদের বইয়ে দেওয়া আছে। আমার কাছে স্যার বই নাই, আপনার সামনে বই আছে, পেজ নাম্বার 175, 175 পৃষ্ঠা, একটু দেখেন। স্যার দুইটা বইয়ের সারিতে চারটা কি পুরো প্রায় মুখস্থ করতে হবে? স্যার 20টা বন্ধন দেওয়া ভ্যান্ডার আছে মনে হয়। স্যার বন্ধন শক্তি ওই নিয়ে আপনার ভ্যান্ডারওয়ালস একটা বিষয় ছিল। বন্ধন শক্তি স্যার, ওই ভ্যান্ডারওয়াল শক্তি কি স্যার এক ধরনের বন্ধন শক্তি? ভ্যান ডার ওয়ালস শক্তিও এক ধরনের বন্ধন শক্তি। অবশ্য ভ্যান ডার ওয়ালস এক ধরনের নাম। উনি সর্বপ্রথম এই দুর্বল সমযোজী যৌগের মধ্যে এক প্রকার দুর্বল শক্তি আছে। এই দুর্বল শক্তির আগে মানুষ মনে করতো সমযোজী যৌগের মধ্যে কোনো শক্তি নেই, কিন্তু তারপর কিছু সমযোজী যৌগ কঠিন তরল হয়, কেন হয় এগুলো নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে উনি এক ধরনের শক্তির সন্ধান পেয়েছেন। তার নাম অনুসারে, তার সম্মানার্থে আমরা ওই শক্তিটাকে বলে থাকি ভ্যান ডার ওয়ালস এনার্জি বা ভ্যান ডার ওয়ালস বল। এটাও এক ধরনের বন্ধন শক্তি। সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে আছে কেবলমাত্র। এটা কিন্তু পরমাণু পরমাণুতে বন্ধন না, সমযোজী স্যার এই যে যৌগের কিলো অণুগুলোর জুল মধ্যে। পার মোল স্যার, এইটা কি স্যার বন্ধন প্রতি মোল শক্তির একক? প্রতি মোল বন্ধন ভাঙতে কত জুল শক্তি হারাবে বা কত কিলো জুল শক্তি হারাবে, সেটা তুমি মূল মানটা মনে রাখো। আর বাকি সবগুলোটাই ওখানে কিলো জুল পার মোলে দেয়া, সুতরাং ওটা নিয়ে তোমার ঝামেলা করার দরকার নাই। তোমার সি বন্ড এইচ 114, মানে এক কার্বন এবং হাইড্রোজেন একটা বন্ধন ভাঙলে বা এক মোল বন্ধন ভাঙলে 414 কিলো জুল তাপ হারাবে। আবার কার্বন হাইড্রোজেন এক মোল বন্ধন গড়লে ওই 414 কিলো জুল তাপ উৎপন্ন হবে। এখানে মোট 20টা বন্ধন আছে, আপনারা মনে হয় দেখছেন অলরেডি। জি স্যার। 20টা বন্ধনের মানই আপনারা মুখস্থ করবেন, কারণ একটা বিক্রিয়া দেখা তাহলে বুঝতে পারবেন না যে আসলে কি ঘটনা ঘটেছে, কতটুকু শক্তি হারিয়েছে বা কতটুকু শক্তি উৎপন্ন হয়েছে। তাইসমিত আহমেদ, কোনো সমস্যা? না স্যার।
দুজনকে অলরেডি পাঠাই দিছি বাইরে। আসলে আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করব না, অজানা ভাবেই বাইরে পাঠাই দেবো। খায়রুলকে আসলে কতবার আমি ডাক নিয়েছি আমি জানি না, নিশাতে একই রকম ঘটনা, পিছন থেকে যোগ দেবে, যোগ দিয়ে চুপচাপ বসে থাকবে, কি বোঝে কি বোঝে না আমি নিজেও বুঝতে পারি না ও আসলে আদৌ স্যার কি আমার বোঝে। স্যার আমার মাঝে মধ্যে ক্যামেরা বন্ধ করা লাগতে পারে স্যার, আমি বাইরে আছি তো একটু স্যার। এমার্জেন্সি বন্ধ করা লাগলে তুমি একটু মেসেজ দিয়ে দেবা চ্যাট জি অপশনে স্যার, গিয়ে, জি স্যার। স্যার একটু ক্যামেরা বন্ধ করি। আমাদের ধারণা থাকবে, আমরা জানবো যে তোমার কোনো সমস্যা আছে, যে সমস্যার কারণে তুমি ক্যামেরা অফ রাখছো, কিন্তু কোনো কথা নাই বার্তা নাই, তুমি লাইনে আছো কি নাই, পড়তেছো কি জি পড়ো স্যার না, সেটা। অন্য কোনো কাজ করতেছো কিনা, তোমার মনোযোগ আছে কিনা, আমি অন্তত তোমার চেহারার দিকে চাইলে একটু হাব ভাব দেখলেও বুঝতে পারি যে তুমি আমার কথা শুনতেছো না। জি স্যার। তো সেক্ষেত্রে তোমরা যদি ক্যামেরা বন্ধ করে রাখো, এরকম রেকর্ড আমার কাছে আছে যে আমার কাছে পরে আর ক্যামেরা বন্ধ রেখে এরপর ফেসবুক চালায়। আমি মেয়েদের ক্ষেত্রে এরকম ঘটনা পেয়েছি একেবারে সরাসরি, মানে অন্য একজনে আবার ওই সেই ফেসবুক সেটিং এর স্ক্রিনশট দিয়ে আবার শেয়ার করে দিতেছে সাথে সাথে, এরকম ঘটনাও কিন্তু ঘটতে দেখছি আমি। তো এই যে দুজনকে বের করলাম, এদেরকে কিন্তু আমি ইতিপূর্বেও বের করছি আমার মনে হয় একাধিকবার, কিন্তু তারা তারপরে সচেতন হয়নি। স্যার স্যার খায়রুল হ্যাঁ তো বলো, বলতাছে যে স্যার ওর নাকি ক্যামেরা অন আছিল। তোমরা কি দেখছো খায়রুলের ক্যামেরা অন ছিল না অফ ছিল? স্যার আমি তো স্যার দেখি নাই স্যার। স্যার আমি অফ দেখছি। আমি অফ দেখলাম, আমার ছাত্র অফ দেখলে, আরো কেউ দেখছো অফ? স্যার ক্যামেরা তো অফ ছিল। ক্যামেরা অফ থাকলে তাইলে ও যদি বলে অন, আমরা কেউই দেখতে পাইলাম না, এটা কেমন কথা? গ্রুপে মেসেজ দিছে স্যার, গ্রুপে মেসেজ দিছে স্যার, ও গ্রুপে মেসেজ দিয়ে বলছে। বন্ধন শক্তি কয়টা মুখস্থ করো, বন্ধন শক্তি কয়টা মুখস্থ করালেই কেবলমাত্র অঙ্ক করলে বুঝতে পারবা, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। স্যার তো আমি আপাতত আমার সামনে বই নাই স্যার। 175 পৃষ্ঠায় স্যার বই নাই আমার সামনে। স্যার মুখস্থ কি বই এখনই থাকার করব? দরকার নাই তো, তোমার বই থাকার দরকার নাই, আমি বলছি তুমি এখন তো মুখস্থ করতে হয়তো নাও পারতে পারো, জি এই স্যার। 20টা মান সুন্দরভাবে মুখস্থ করবা, আগামী দিন করে আসবা। কারণ 20টা জি মান স্যার। মুখস্থ না হলে জি স্যার পাই বন্ধন, সিগমা বন্ধন এগুলো সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে তোমাদের আগে বাড়ির কাজটা বুঝে নাও। বাড়ির কাজ আছে, 2টা প্রশ্নের উত্তর তুমি সুন্দরভাবে লিখবে, আর এখানে যে মান কয়টা আছে মান কয়টা সুন্দরভাবে মুখস্থ রাখবে। তুমি প্রয়োজনে তোমার খাতায় সাজাই নেবা, কার্বনের কয়টা এক জায়গায় সাজাবা, কার্বন হাইড্রোজেন, কার্বন ক্লোরিন, কার্বন কার্বন, কার্বন ডাবল বন্ড কার্বন, কার্বন অক্সিজেন, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বনের কয়টা এক জায়গায় সাজাই যদি তুমি নাও তোমার মনে রাখতে সুবিধা হবে। তুমি যেভাবে পারো এ নিয়ে আমার কোনো কথা নাই, বইতে যেরকম আছে এরকম পারলে হবে, তুমি তোমার মতো করে অন্য কোনো ভাবে সাজিয়ে নিতে পারলে হবে। তোমার বন্ধ শক্তির মান কয়টা মুখস্থ করতে হবে, এই বন্ধ শক্তির মান কয়টা মুখস্থ করবা, তার মানে তোমার বাড়ির কাজ প্রশ্ন 2টার উত্তর সুন্দরভাবে লিখবা আর বন্ধ শক্তির মান মুখস্থ করবা। বাড়ির কাজ কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। আমি কে জানি প্রশ্ন করেছিল মুভিন নাকি পাই বন্ধন সিগমা বন্ধন নিয়ে, জি স্যার। এই পাই বন্ধন সিগমা বন্ধন অন কাইন্ডস অফ কোভালেন্ট বন্ড, কোভালেন্ট মানে সমযোজী বন্ধন, পাই বন্ধন সিগমা বন্ধন এগুলো সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন হয়, মনে আছে তোমাদের, দুটি অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। সেই ইলেকট্রন শেয়ার হওয়ার সময় আসলে ইলেকট্রন শেয়ার যে হবে সেখানেও একটা কাহিনী আছে। ইলেকট্রন কিন্তু একেবারে আলগা থাকে না, মুক্ত থাকে না, ইলেকট্রন থাকে কতগুলো অরবিটালের মধ্যে। ইলেকট্রন কতগুলো অরবিটালের মধ্যে থাকে, আমি যদি তোমাদেরকে 4টা কোয়ান্টাম সংখ্যা পড়িয়ে থাকি অন্য কোন অধ্যায়ে, সেখানে পড়িয়েছিলাম যে প্রথম কতগুলো অরবিটাল আছে, সাব অরবিটাল আছে, সাব অরবিটালের মধ্যে সরি অরবিট আছে, সাব অরবিট, অরবিটাল। তারপর স্যার ঘূর্ণন। হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে
গুলো মুক্ত থাকে না। ইলেকট্রন গুলো কতগুলো অরবিটালের মধ্যে থাকে, অরবিটালের কিছু আকৃতি আছে, এস অরবিটাল গুলো আকৃতির, পি অরবিটাল ডাম্বেল আকৃতির। আমি যদি উদাহরণ দেই বা একটু হালকা দেখাই তাহলে মনে হয় ভালো হবে আঁকে দেখালে। তোমাদের সবার সাউন্ড গুলো রাখো, কারণ আমি গেলে স্ক্রিনে গেলে এরপর আমার হাতে মিউট অপশন থাকে না, ঝামেলার কাজ। তোমরা অবশ্যই সাউন্ড মিউটে রাখবা। আমি বলছি ধরো পি অরবিটালটা মূলত আসলে এমন ডাম্বেল আকৃতির, ডাম্বেল, কিন্তু এটা এত পাতলা যে এটা এরকম না হয়ে এরকম থাকে। এটা কি যদি তুমি একটা প্যাচ খুলে দাও, পেঁচানো, এই প্যাচটা যদি খুলে দাও তাহলে কিন্তু আবার এইটা হয়ে যাবে। দুটাকে তোমাদের মনে হয় আলাদা, আসলে দুটো একই জিনিস। কি বোঝা যায় আমার কথা? মানে স্যার একটা মোড়াই গেছে নাকি? স্যার মোড়ায় থাকলে তাহলে স্যার নিউক্লিয়াস কোন জায়গায় থাকে? নিউক্লিয়াস এখানে কেন্দ্রে। আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আমার কথা হচ্ছে অরবিটাল গুলো নিয়ে। আমি বলছি পি অরবিটাল মূলত ডাম্বেল আকৃতির অরবিটাল, কিন্তু সেটা এমন ভাবে থাকে যার দুইটা লোব থাকে, এগুলোকে বলে লোব, LOBE, ইংরেজি শব্দ লোব। এর দুইটা লোব আছে পি অরবিটালে। আবার এস অরবিটাল গোলাকৃতির, এটা পি অরবিটাল, পি। যদি এক্স অক্ষ বরাবর থাকে সেটাকে বলি আমরা পিএস। আর যদি এরকম থাকে, এই পি অরবিটালটাই যদি এরকম না থাকে, এরকম থাকে, এটা কোন অক্ষ বরাবর আসতে বলতে পারেন আপনারা? স্যার জি, ওয়াই স্যার। অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর, সেজন্য আমরা এটা এই দিক বরাবর থাকি, সেজন্য আমরা এটাকে বলে থাকি পি ওয়াই। আর যদি এরকম থাকে এক্স আর ওয়াই এর মাঝ বরাবর, এটাও 90 ডিগ্রি কোণ করে, কিন্তু এখানে যেটা অক্ষ আঁকা সম্ভব না, কারণ আমার মোবাইলে তো আমি 3D আঁকতে পারি না। এরকম মাঝ বরাবর এক্স ওয়াই এর মাঝ বরাবর, এদিকে যদি এক্স হয়, এদিকে যদি ওয়াই হয়, এটা এক্স, এটা ওয়াই, আর এই মাঝ বরাবর যদি থাকে এটা, তাহলে এটাকে আমরা বলে থাকি পি জেড। পি জেড, এটা হচ্ছে পি জেড। সেজন্য আমি পি কে 3 ভাগে ভাগ করছিলাম, পি এক্স, পি ওয়াই, পি জেড। আর এস অরবিটাল একটাই, সেটা থাকে গোলাকৃতি, এটা এস অরবিটাল। এখন আমার যেটা কথা তোমার জানা ছিল যে স্যার পাই বন্ধন এবং সিগমা বন্ধন কি আসলে। এই অরবিটাল গুলোর মধ্যে ইলেকট্রন আছে, এক একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, তোমরা জানো। পি এক্স এ থাকে দুইটা, পি ওয়াই তে দুইটা, এরকম করে এক একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে। তোমরা সাউন্ড মিউটে রাখবা, বারবার বলতেছি কিন্তু তোমরা শুনতেছো না। নিঃশ্বাস চলে গেছে না? না আছে? যাই হোক, যায় যদি কথা নাই, কিন্তু আমি বলছি ও যদি আবার আসে, ও যেন আমাদের মধ্যে ঠিকঠাক মতো হয়ে আসে, চিন্তা চেতনা অনেকটা বদলাই তারপর আসে। এখন কথা হলো যে দুটো অরবিটাল মুভিং দেখতে পাচ্ছ? জি মনে স্যার। করেন এই একটা পরমাণু আর এই আর একটা পরমাণু, এটা একটা সিএল পরমাণু আমরা ধরে নিলাম, এটাও একটা সিএল পরমাণু। এখন এই দুইটা পরমাণুর মধ্যে এই যে বন্ধনটা হলো সিএল এবং সিএল, সরাসরি সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে, একটা আর একটা যুক্ত হওয়ার মাধ্যমে, এটাকে আমরা বলে থাকি সিগমা বন্ড। ক্লিয়ার? জি স্যার।
দুটি অরবিটালের প্রান্তিক অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় সেটাকে বলা হয় সিগমা বন্ধন। কিন্তু আমি এটাকে মুছে ফেলবো, যদি আমি এমন বলি এখানে কার্বন কার্বন দিয়ে দেখাই না হয়, এই কার্বন বন্ড কার্বন, এই একটা যেটা হলো এটা হলো সিগমা বন্ধন। এখন এটা যদি কার্বন হয়, কার্বন পরমাণু, এই কার্বনের বাইরের স্তরে মোট অনেকগুলো বেজর থাকে তোমরা জানো। এই যে অরবিটাল, দুইটা অরবিটাল খাড়া অবস্থায় আছে, সামনাসামনি অতিক্রমণ হতে পারে নাই, এই অরবিটালের মধ্যে যখন ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন গুলো অনেকটা ইলেকট্রন মেঘের ন্যায় থাকে। কি বলছি বুঝতে পারছো? ইলেকট্রন অনেকটা ইলেকট্রন মেঘের ন্যায়। অরবিটাল আমি যেরকম আঁকছি একেবারে স্পষ্ট, এরকম স্পষ্ট থাকে না, স্যার গুচ্ছাকারে থাকে, গুচ্ছাকারে। ইলেকট্রন মেঘের ন্যায়। হ্যাঁ, তো এই মেঘের যে ধোঁয়া বা মেঘ, এই এখান থেকে আসিয়া এই সামান্য অতিক্রমণের ফলে এই দুইটার মধ্যে যে বন্ধন হয়েছে, একটা একটার সাথে যুক্ত হয় নাই, এটা হচ্ছে পাই বন্ধন। তার মানে স্যার পাইয়ের চেয়ে সিগমা পাওয়ারফুল, শক্তিশালী। অফকোর্স, আমি যদি উপরেরটা সিগমা দেই তাহলে নিচেরটা হচ্ছে পাই। তবে অধিকাংশ ক্ষেত্রেই একটা মাত্র সিগমা বন্ধন হয়। পাইটা একটু আলাদাভাবে লিখি আমি। একটার বেশি যত বন্ধন আছে